আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। 17ই ফেব্রুয়ারি 2026 নিঃসন্দেহে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির যে অভিযাত্রা, সেখানে একটা অত্যন্ত মাইল ফলক। এটি একটি উজ্জ্বল দৃষ্টান্তের দিন। বাংলাদেশের মানুষের বহু প্রত্যাশিত একটি গণতান্ত্রিক সরকার এই দিনে শপথ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী হিসেবে জনাব তারেক রহমান, তার অভিষেক ঘটল এই ঘটনার মধ্য দিয়ে। প্রত্যাশিতভাবেই তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে তার নেতৃত্বাধীন 49 সদস্যের মন্ত্রিসভা, তারাও সেদিন শপথ গ্রহণ করেছেন। মন্ত্রীদের দায়িত্ব ইতিমধ্যে বণ্টিত হয়েছে আমরা জানি। ওই দিন রাতেই, অর্থাৎ 17 ফেব্রুয়ারি রাতেই আমরা দেখেছি আরও 10 জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, যার মধ্যে 5 জন তারা মন্ত্রীর মর্যাদা ভোগ করবেন এবং 5 জন প্রতিমন্ত্রী হিসাবে মর্যাদা পাবেন। এই ঘটনাগুলো আমরা সকলেই জানি। মোটা দাগে এই মন্ত্রিসভা যথেষ্ট উজ্জ্বল এবং জনমনে সন্তোষ সৃষ্টিতে সফলতা লাভ করেছে, এমনটি আমরা বলতে চাই। ফলাফল বিশ্লেষণে বাংলাদেশের অনেক জায়গাতেই বিএনপির ফলাফল সন্তোষজনক হয়েছে। কোথাও কোথাও মাত্রাতিরিক্ত সাফল্য লাভ করেছেন, আবার কোথাও কোথাও অভাবনীয় এবং আসলে খুবই ঝুঁকিপূর্ণ অসফলতাও আমরা এই নির্বাচনে বিএনপির দেখেছি। বিশেষ করে খুলনা বিভাগে এবং রংপুর বিভাগে, এখানে মোটা দাগে বিএনপির সাফল্য খুবই ঝুঁকিপূর্ণ বলা যায়। এখানে বিএনপির বরঞ্চ বিপর্যয় ঘটেছে এমনটি বলা যেতে পারে, বিশেষ করে খুলনা বিভাগে। এই মন্ত্রিসভার সদস্য এই বন্টন যেমন সর্বাধিক যোগ্যতা সম্পন্ন, দক্ষতা, অভিজ্ঞতা, কমিটমেন্ট, এগুলো বিবেচনা করে মন্ত্রী করা হয়। পাশাপাশি অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের জন্য কোথাও কোথাও বিবেচনাপ্রসূত সিদ্ধান্ত হয় এবং সে প্রেক্ষিতে অনেক পিছিয়ে পড়া অঞ্চলে অপেক্ষাকৃত কম দক্ষ, কম যোগ্য বা প্রতিযোগিতায় পিছিয়ে পড়া মানুষকেও মন্ত্রী করে ওই এলাকার উন্নয়নে তাকে ভূমিকা রাখার সুযোগ করে দেওয়া হয়। এটি মূলত কোনো অঞ্চলের মানুষকে অ্যাড্রেস করা, তাদেরকে সম্মানিত করা, তাদেরকে আশ্বস্ত করা যে আপনারা সরকারি উন্নয়ন প্রক্রিয়ার বাইরে নেই, আপনারা সরকারি উন্নয়নের প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট আছেন। এমন অনেক জুনিয়র অথবা অপেক্ষাকৃত কম পরিচিত মানুষ, তারাও মন্ত্রী হয়েছেন। আশা করি তারা ভালো করবেন, কারণ তাদের কোনো বদনাম নেই। কিন্তু আমি মূলত ফোকাস করতে চাই খুলনাতে। যেহেতু আমার নিজের বসবাস খুলনা শহরে, খুলনা বিভাগের রাজনীতি সম্পর্কে যথেষ্ট ধারণা রাখার সুযোগ আমার আছে, সে কারণেই বলছি। খুলনায় মোট 36টি আসন। সত্যিকার অর্থে বলতে গেলে এটি অত্যন্ত বিএনপির জন্য বিপর্যস্ত ফলাফল। মাত্র 11টি আসনে বিএনপি জয়লাভ করেছে। 25টি আসনে তারা জামাতের কাছে পরাজিত হয়েছে। এই 25টি আসনে জামাতের এই উত্থান, এটা নিশ্চয়ই ভবিষ্যৎ রাজনীতির জন্য অত্যন্ত অ্যালার্মিং এবং এটা হওয়ার কথা ছিল না অনেক ক্ষেত্রেই। সেক্ষেত্রে আমরা দেখেছি এই বিভাগের 10টি জেলায়, যেমন বাগেরহাটে লায়ন ফরিদ নামে খ্যাত ফরিদুল ইসলাম, তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, প্রত্যাশিত। তিনি মানুষ ভালো, যা আমরা যদ্দূর জানি। সাতক্ষীরা বিভাগে আসন শূন্য বিএনপি, সেখানে জামাতের দোর্দণ্ড প্রতাপ, সেখানে বিএনপির একজন ত্যাগী পরীক্ষিত নেতা হাবিবুল ইসলাম হাবিব পরাজিত হয়েছেন। এটা আসলে ভাবনার বাইরের একটি ঘটনা ঘটেছে। আমরা দেখেছি নড়াইলে একটি আসনে বিএনপি জয়লাভ করেছে, আরেকটিতে বিএনপির নিজেদের কোন্দলের কারণে এবং বিদ্রোহী প্রার্থী থাকার কারণে সেখানে ফলাফল বিপর্যয় ঘটেছে। 2টি আসন নড়াইলে আমরা জানি। আমরা এর পাশাপাশি মাগুরায় 2টি আসন, ইতিপূর্বেও মাগুরায় বিএনপি সবসময় ভালো করত, সেখানেই একমাত্র খুলনা বিভাগের একটি জেলা যেখানে বিএনপির সাফল্য শতভাগ। এছাড়া কুষ্টিয়া একটা বিএনপির রিজন, সেখানে যে ডিজাস্টারটা ঘটেছে সেটি নিশ্চয়ই অ্যালার্মিং। আমরা মাত্র সেখানে 4টি আসনের মধ্যে 1টি আসন দেখেছি বিএনপি জয়লাভ করেছে। কুষ্টিয়া সদর আসনে একজন অপেক্ষাকৃত ক্লাউন, বিতর্কিত একজন জামাতের প্রার্থী, তার কাছে হেরে যাওয়াটা নিশ্চয়ই খুব স্বস্তিদায়ক সংবাদ না। সেখানে 3টি আসনে বিএনপি হেরেছে, 1টিতে মাত্র জিতেছে। আমরা ঝিনাইদহ বিএনপির একটা পজিটিভ রিজন, সেখানে সাবেক অ্যাটর্নি জেনারেল
আসাদুজ্জামান তিনি একটি বিস্তর ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। একমাত্র তিনিই বিজয়ী হয়েছেন। 4টি আসনের মধ্যে 3টিতেই বিএনপি পরাজিত হয়েছে। এই দুটি জেলায় কুষ্টিয়া এবং ঝিনাইদহ এখানে ব্যাপক আভ্যন্তরীণ কোন্দল, ক্ষেত্র বিশেষে প্রার্থী মনোনয়ন নিয়ে অসন্তোষ এগুলো আছে। আমরা মেহেরপুর, এটিও একটি বিএনপির পজিটিভ রিজন দীর্ঘদিন থেকে ছিল। সবসময় এখানে বিএনপি ম্যাক্সিমাম বিতর্কের ঊর্ধ্বের নির্বাচনগুলোতে ভালো করেছে। সেখানে দলীয় কোন্দল, সেখানে নেতৃত্বে জেলা বিএনপির নেতৃত্বের সঙ্গে যারা মনোনয়ন পেয়েছেন তাদের দূরত্ব সব মিলে এই আভ্যন্তরীণ কোন্দলের কারণে সেখানে 2টি আসনেই বিএনপি পরাজিত হয়েছে। আমরা চুয়াডাঙ্গায় দেখেছি একই ঘটনা। মেহেরপুর এবং চুয়াডাঙ্গার রেজাল্টেই ফলাফল বিপর্যয়। 2টি আসনে 2টিতেই বিএনপি পরাজিত হয়েছে। এই 2টি জেলা মেহেরপুর এবং চুয়াডাঙ্গা, এখানে এই নির্বাচনের ফলাফলের কারণ প্রায় একই রকম। এরপরে আমরা যদি আসি বৃহত্তর জেলা যশোর, যেখানে আমি বলবো ফলাফল অত্যন্ত খারাপ হয়েছে। সেখানে একমাত্র সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম সাহেবের সুযোগ্য পুত্র অনিন্দ্য ইসলাম অমিত, তিনি সদর আসনে প্রত্যাশিত জয়লাভ করেছেন। তাছাড়া যশোরের বাকি 4টি আসনেই বিএনপি পরাজিত হয়েছে, যেটির জন্য বিএনপি আসলে প্রস্তুত ছিল না। এখানে এরকম ফলাফল হওয়ার কথা নয়। তবে প্রার্থী মনোনয়ন পরিবর্তন, অভ্যন্তরীণ কোন্দল, কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে বিরোধ, এ সমস্ত কারণে ফলে যশোরের ফলাফলটা কোনো কারণেই সন্তোষজনক নয়। সর্বশেষ আমি যদি আলোচনায় আসতে চাই তাহলে নিঃসন্দেহে খুলনা, যেটি বিভাগীয় শহর, এই বিভাগীয় শহরের এই জেলাটিতে মোট 6টি আসন। আমি বলবো মাগুরাকে বাদ দিলে খুলনা জেলার ফলাফল এবারের বিবেচনায় সন্তোষজনক। কারণ এখানে 6টি আসনের মধ্যে 4টিতে বিএনপি বিজয় লাভ করেছে। এটি শতকরা সাফল্য ধরলে 66%। সারা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি 297টি আসনে কে আমরা যদি বিবেচনায় নেই, সেখানে 212টি আসন বিএনপি পেয়েছে। এমনটি তথ্য যদি সঠিক হয়ে থাকে তাহলে সেখানে বিএনপির সাফল্যের হার 71 বা 72%। সেভাবে যদি তুলনা করেন তাহলে খুলনা জেলার সাফল্যের হার বিএনপির সামগ্রিক সাফল্যের হারের সাথে সামঞ্জস্যপূর্ণ গাণিতিক হিসাবে। খুলনায় যেটি সদর আসন, যেটি ঐতিহ্যগতভাবে বিএনপির আসন, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজে নির্বাচন করে বিপুল ভোটে বিজয় লাভ করেছিলেন, সেই আসনটিতে বিএনপির প্রার্থীও হেভিওয়েট এবং এতদ অঞ্চলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রার্থী ছিল খুলনা সদর আসনে, যিনি 2008 সালে যখন নির্বাচনে বিএনপির ডিজাস্টার ঘটে সেই সময়ও তিনি আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে যিনি সংসদ সদস্য হয়েছিলেন, সেই নজরুল ইসলাম মঞ্জুর মতো হেভিওয়েট প্রার্থী খুলনা সদর আসনে হেরে যাওয়া, এটি আসলেই কারোরই কল্পনার মধ্যে ছিল না। এটি বিএনপির নেতাকর্মীরা যেমন আশ্চর্য হয়েছেন, সাধারণ নাগরিকরা তারা খুবই হতবাক হয়েছেন, এমনকি খুলনার বাইরে, এমনকি দেশের বাইরেও এই আসনটা নিয়ে বিস্তর আলোচনা আছে, যেখানে কেন এই প্রার্থী হেরে গেল। এটি নিয়ে অভিযোগ আছে, পাল্টা অভিযোগ আছে। এখানে যে বিএনপির নেতৃত্বে যারা আছেন তাদের বিরুদ্ধে যেমন বিশ্বাসঘাতকতা এবং দলের স্বার্থে কমিটেড না থাকা, এই অভিযোগ যেমন আছে, পাল্টা অভিযোগ আছে ওভার কনফিডেন্স এবং জনগণের কাছে সঠিকভাবে না পৌঁছানো, ধানের শীষের মার্কা, ধানের শীষের সালাম এগুলো না পৌঁছানো, ভোটার স্লিপ না পৌঁছানো এবং এই যে অনেকটা ওভার কনফিডেন্সের প্রেক্ষিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে খানিকটা হেলাফেলার চোখে দেখা, এ ধরনের বিষয়গুলো আলোচিত হচ্ছে। এগুলো অভিযোগ এবং পাল্টা অভিযোগ। কোনটা সত্য কোনটা মিথ্যা সে ব্যাপারে আমি কনক্লুশন না দিলেও এভাবে বলতে পারি, এই যে অভিযোগগুলো উঠেছে অথবা পাল্টা যে অভিযোগগুলো উঠেছে সবগুলোকেই আমলে নিয়ে পার্টির হাইকমান্ডের উচিত প্রকৃত তথ্য যাচাই বাছাই করে এখানে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা, যাতে এই বিপর্যয়টি কেন ঘটলো এবং এই বিপর্যয় যাতে আর না ঘটে সেজন্য করণীয় কী। সামগ্রিকভাবে খুলনা বিভাগে যেটা ঘটেছে এটাকে আমরা সাংগঠনিক ব্যর্থতা বলতে পারি, কিংবা এটাকে আমরা নেতৃত্বে যারা ছিলেন তাদের দায়িত্বশীলতার সমন্বয়হীনতা বা অভাবও বলতে পারি। কিন্তু এই কারণে খুলনাকে মন্ত্রিত্বের যে দাবি বা যে হক সেখান থেকে বঞ্চিত করার মতো শাস্তি দেওয়া, এটি বোধহয় সঠিক হলো না। বিশেষ করে খুলনা জেলার ফলাফল,
এটি তো দেশের সামগ্রিক ফলাফলের সাথে সামঞ্জস্যপূর্ণ। যদি খুলনা সদর আসনে নজরুল ইসলাম মঞ্জু পরাজিত না হতেন, তাহলে খুলনা জেলায় তো বিএনপির সাফল্যের হার হতো 83%, যেটি দেশের সামগ্রিক সাফল্যের হারের চেয়ে বেশি হতো। ফলে খুলনা জেলাকে মন্ত্রিত্ব বঞ্চিত করায় খুলনার মানুষের মধ্যে একটা হতাশা, একটা আক্ষেপ, বিক্ষুব্ধতা যদি নাও বলি, তাহলে এই আক্ষেপটি তো আছে। এখানে মন্ত্রী হওয়ার মতো যোগ্য লোক নাই, এমনটিও তো বলার সুযোগ নাই। যারা জিতেছেন সেই 4 জনের মধ্যে কেউ মন্ত্রী হলে নিশ্চয়ই খুলনাবাসী অখুশি হতো না, এবং মন্ত্রী হওয়ার মতো লোক আছে, অবশ্যই আছে। ফলে খুলনার মানুষের একটা প্রত্যাশা ছিল যে খুলনা হয়তো এবার সকল বঞ্চনার ঊর্ধ্বে উঠে অন্যান্য বারের তুলনায় অনেক বেশি খুলনার মানুষের জন্য প্রাপ্তি ঘটবে। সেই জায়গায় বিএনপির যে মন্ত্রিসভা, এই মন্ত্রিসভায় খুলনার বঞ্চনা, এটি নিয়ে খুলনার মানুষের মধ্যে বিস্তর হতাশা আছে। এখানে যেমন এটা বলা যেতে পারে যে খুলনাকে বরঞ্চ আমরা জানি যে যেই সন্তানটি রুগ্ন হয় তাকে বরঞ্চ আরও বেশি সুচিকিৎসা এবং তাকে সুষম খাদ্য দিয়ে পুষ্ট করার চেষ্টা করা হয়। তা খুলনা যেহেতু পিছিয়ে পড়া একটি অঞ্চল, এখানে উন্নয়নের স্বার্থেই একজন পূর্ণমন্ত্রী অন্তত হওয়া উচিত ছিল। আমরা জানি খুলনা বিভাগের ফলাফল অনুযায়ী খুলনায় যা দিয়েছেন তারেক রহমান সাহেব, নিঃসন্দেহে সেটি আমরা অকৃতজ্ঞতা প্রদর্শন করব না। এখানে ঝিনাইদহ এবং মাগুরা থেকে 2 জন পূর্ণমন্ত্রী হয়েছেন, এখানে বাগেরহাট থেকে এবং যশোর থেকে 2 জন প্রতিমন্ত্রী হয়েছেন, কিন্তু স্পেসিফিক সুনির্দিষ্টভাবে খুলনা জেলায় একজন মন্ত্রী থাকা খুবই আবশ্যক ছিল। সাংগঠনিক ব্যর্থতার কারণে সাংগঠনিক সিদ্ধান্ত যদি নেন, সেখানে যদি কারোর দোষ ত্রুটি ব্যর্থতা নিরূপিত হয়, সেই শাস্তি দেন, কিন্তু মন্ত্রিত্বের দাবিতে বঞ্চিত করে আমাদেরকে শাস্তি না দেওয়ার জন্য আমরা বিএনপির হাইকমান্ড, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে আমরা নিশ্চয়ই এই অনুরোধ করতে পারি। এখানে আমরা জানি খালিশপুর সহ খুলনা শিল্প নগরী, এই শিল্প অঞ্চল মৃত। তারেক রহমান সাহেব খালিশপুরের প্রভাতী স্কুল মাঠের জনসভায় তিনি স্পষ্ট বলেছেন যে এই মৃত শিল্পনগরীকে তিনি জীবিত করতে চান। সেই মৃত শিল্পনগরীকে যদি জীবিত করতে হয়, তাহলে এখানে একজন পূর্ণমন্ত্রী অবশ্যই আবশ্যক। বিশেষ করে খালিশপুরকে কেন্দ্র করে যে খুলনার ঐতিহ্য, শিল্পাঞ্চলকে কেন্দ্র করে যে ঐতিহ্য, এটিকে যদি পুনর্জাগরণ ঘটাতে হয়, তাহলে খুলনা জেলায় অন্তত একজন পূর্ণমন্ত্রী থাকা আবশ্যক। এছাড়া আমরা জানি যে খুলনায় অর্থনৈতিক কর্মকাণ্ড খুবই সীমিত, এবং এই সীমিত অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে এখানে সামাজিক বিশৃঙ্খলা যে কোনো জায়গার তুলনায় বেশি। দেখবেন এই যে 1.5 বছরের অন্তর্বর্তীকালীন সরকার, খুলনাতেই খুন খারাপি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এটি আলোচিত হয়েছে। প্রচুর 30টির অধিক খুন হয়েছে এখানে। ফলে এই আইনশৃঙ্খলা পরিস্থিতির যে দুরবস্থা এবং মাদক ব্যবসার যে বিস্তারের কারণ, প্রকৃত অর্থে অর্থনৈতিক কর্মকাণ্ড খুবই সীমিত। সেই অর্থনৈতিক কর্মকাণ্ডকে যদি সচল করতে হয়, তাহলে এখানে শিল্পায়ন ঘটাতে হবে, রুগ্ন শিল্পকে আধুনিকায়ন করতে হবে, এই পাট শিল্পকে আধুনিক এবং যুগোপযোগী করতে হবে। এছাড়া অন্যান্য শিল্পের বিস্তার ঘটাতে হবে। যদি তা ঘটাতে হয়, এখানে গ্যাস, খুলনায় আমরা জানি সরবরাহ নাই, গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে এবং সেটি নিয়মিত সরবরাহ করতে হবে, গ্যাসের ব্যবস্থা করতে হবে, এটি আমরা জানি। এখানে আমরা জানি যে সুন্দরবন পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট, যেটাকে কেন্দ্র করে বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক একটা ভূমিকা রাখা সম্ভব, এবং পর্যটন কেন্দ্র থেকে শুরু করে অনেকভাবে সুন্দরবনকে কেন্দ্র করেই একটি বড় ধরনের স্বপ্ন দেখা সম্ভব, পরিকল্পনা করা সম্ভব, এবং সেটি বাস্তবায়ন করলে এই দক্ষিণাঞ্চলের চেহারাটাই পাল্টে যেতে পারে। ফলে সেই ধরনের বৃহৎ পরিকল্পনা, জলবায়ু পরিবর্তনের যে ঝুঁকি, সেটি খুলনার জন্য অত্যন্ত ব্যাপক, কারণ এটি বিস্তর একটি অঞ্চল, উপকূল এলাকা। সেখানে আমরা একবার যখন ঘূর্ণিঝড়ে তাণ্ডব চলে, তখন উপকূল অঞ্চলে আমরা যখন সহযোগিতা করতে যাই মানুষকে, এক বৃদ্ধ উঠে দাঁড়িয়ে বলছিলেন, এটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যে আমরা তোমাদের কাছে চাল চাই না, চাল উৎপাদন যাতে করতে পারি সেই ব্যবস্থা করে দাও, তোমরা টেকসই বেড়িবাঁধ আমাদেরকে করে দাও, সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই উপকূলীয় অঞ্চলে টেকসই বেড়িবাঁধ, এটি আমাদের দাবি। কোনো চেয়ারম্যান, মেম্বার বা কোনো জনপ্রতিনিধি দিয়ে এটা হবে না, কারণ এখানে বিস্তর অর্থ লোপাট হয়, বরাদ্দ হয়, লোপাট হয়। সেনাবাহিনীর ম্যানেজমেন্টেই
খুলনার এই উপকূল অঞ্চলে টেকসই বেড়িবাঁধ প্রয়োজন। এটি একজন অভিজ্ঞতা সম্পন্ন কৃষক, একজন বৃদ্ধ আমাদের সামনে উচ্চকণ্ঠে বলেছিলেন। ফলে এই অভিজ্ঞতা তো নিশ্চয়ই প্রয়োজনীয় অভিজ্ঞতা। ফলে এই যে আমরা বললাম মোংলা বন্দর দেশের বৃহত্তম বন্দরের একটি, একসময় তো দ্বিতীয় বন্দর ছিল, সেটিকে পরিসর বাড়ানো, আধুনিকায়ন করা এবং বিশ্বের যে উন্নত বন্দরগুলো তার আদলে গড়ে তোলা, এখানে পরিবহন কষ্ট অন্যান্য বন্দরের তুলনায় কম হওয়া সম্ভব, এখানে রেল সংযোগ হয়েছে, সড়ক পথ ঢাকার সাথে চিটাগাংয়ের সাথে এখন অনেক উন্নত হয়েছে। ফলে এই বন্দরকে আধুনিকায়ন করে এই অঞ্চলের উন্নয়নে, ব্যবসা বাণিজ্য, শিল্প, রপ্তানি, আমদানি, বাণিজ্যে ব্যাপকভাবে এই মোংলা বন্দরকে কাজে লাগানো যায়। ফলে এই সম্ভাবনার জায়গাগুলোকে ধরে খুলনায় একজন পূর্ণাঙ্গ মন্ত্রী প্রাপ্তি এটি খুলনাবাসীর অতিরিক্ত দাবি না, এটি সময়ের বাস্তবতায় এর অপরিহার্যতা আছে, এটি অন্যায্য দাবি নয়। ফলে এই দাবি পূরণের ক্ষেত্রে আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এ ব্যাপারে সুদৃষ্টি দিবেন। আমরা আরও উল্লেখ করতে চাই, এটি খোটা হিসাবে বলছি না, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2001 সালে খুলনা সদর আসন থেকে জাতীয় সংসদের সদস্য হয়েছিলেন। তার কমিটমেন্ট ছিল খুলনাকে উন্নয়ন করার। তিনি 5 বছরে সব কিছু পারেন নাই, কিন্তু তার দায় তো নিশ্চয়ই বিএনপির এখন যিনি প্রধান এবং যিনি সরকারের প্রধান তারেক রহমান সাহেব, নিশ্চয়ই তিনি তার সেই দায় তিনি অনুভব করেন এবং এই দায় শোধের একটা দায়বদ্ধতা তার আছে। সেই দায়বদ্ধতাকে দায়িত্বশীলতায় পরিণত করে খুলনার সামগ্রিক উন্নয়নে তিনি নিজে যেমন অতিরিক্ত মনোযোগ দেবেন, দেশের 3য় বৃহত্তম বন্দর নগরী এটি পিছিয়ে পড়তে পারে না, এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব বর্তমান সরকারের এবং তার প্রধানমন্ত্রী তারেক রহমানের। যেহেতু এটি খালেদা জিয়া আসন ছিল একসময়, সেহেতু এই দায়বোধের জায়গা থেকেই তারেক রহমান সাহেব তিনি দায়িত্বশীল হবেন। তিনি দায়িত্বশীলটা আমরা বিশ্বাস করি, তিনি প্রতিশ্রুতিবান এটি আমরা বিশ্বাস করি। এবং খুলনার মানুষকে বলবো, আপনারা হতাশা রাখবেন না, আক্ষেপ রাখবেন না, আমরা বিশ্বাস করতে চাই, আস্থা রাখতে চাই তারেক রহমানের প্রতি। তিনি নিশ্চয়ই খুলনার প্রতি সুদৃষ্টি দেবেন এবং সামগ্রিক বিবেচনায় খুলনা পিছিয়ে থাকবে না এমন কিছু সিদ্ধান্ত আমরা অচিরেই দেখতে পাবো। মন্ত্রিসভায় একজন পূর্ণ মন্ত্রী অন্তর্ভুক্ত হবেন। আর আমরা এটাও বলতে চাই, সম্ভাবনার জায়গাগুলো সব শেষ হয়ে যায়নি, এখনও সংসদে স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, মন্ত্রিসভার কলবার আরও বৃদ্ধি, তাছাড়া অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব যেমন বেসরকারি বিনিয়োগ এবং শিল্প, এগুলো নিয়ে আলাদা কাজ করার পরিকল্পনা সরকারের আছে, সেখানে কাউকে বিশেষ দায়িত্ব দিয়ে তাকে মন্ত্রী মর্যাদা দেওয়া, এ সমস্ত অনেকগুলো খাত এখনও আছে। ফলে আমরা হতাশ হব না, আক্ষেপ করব না, আমরা অপেক্ষা করব, নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু আছে, সেই প্রত্যাশা রেখেই শেষ করছি। আল্লাহ হাফেজ।